আসসালামু আলাইকুম। মাত্র 5 মিনিটের জন্য বিদ্যুৎটা চলে গেছিল, আবার চলে আসলো বিদায় আমিও চলে আসলাম ক্লাসে। সবাই তোমরা দ্রুত ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা, কারণ যেহেতু ক্লাস কারেন্ট চলে যাওয়ার কারণে অনেকেই ক্লাসে আসতে পারে না বা ক্লাস থেকে চলে গেছে। এখন আর আসা তাদের জন্য কষ্টকর, মানে তারা হয়তো ভাবছে যে ক্লাস শুরু হবে না এখন। তাই তোমরা সবাই ক্লাসটা আবার একটু তোমার বন্ধুদের মাঝে মেনশন করে দাও, তোমাদের বন্ধুদের, যেন তোমার বন্ধুরা ক্লাসে চলে আসতে পারে। ঠিক আছে? তোমরা দ্রুত ক্লাসটা তোমার বন্ধুদেরকে মেনশন করে দিবা, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, আগে মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার দাও। আগে মেসেঞ্জার গ্রুপে তোমরা ক্লাসটা শেয়ার দাও। খুব দ্রুত করবা, খুব দ্রুত সময়ের মধ্যে করবা। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? মানে ক্লাসে পড়া শুরু করবো। এখন আর কিন্তু ওইরকম সময় নাই যে নষ্ট করবো। তোমরা তাড়াতাড়ি তোমার বন্ধুদেরকে মেনশন দিবা, যেন 2 মিনিটের মধ্যে সবাই চলে আসে। 2 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করব। 2 মিনিট টাইম তোমাদের। আলহামদুলিল্লাহ, ভালো। সাফিয়া সুলতানা, সবাই তাড়াতাড়ি তোমার বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। আবার ভাইয়ার ওইখানে বিদ্যুৎ চলে গেছিল, এসে পড়ছে আবার। সো একটু তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ফাস্ট সবাই মেনশন করো তাড়াতাড়ি। ধরো আমি কয়েকটা গ্রুপ, আমি ফেসবুক গ্রুপে শেয়ার করি, তোমরা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো। আর তোমাদের যদি মেসেঞ্জার গ্রুপ থাকে, তোমরা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারো। আচ্ছা, কারণ যেহেতু চলে আসছে, আমরা এখন তাহলে শুরু করি। যারা আসছো তোমরা দ্রুত মেনশন করে দিবা। 1 মিনিট টাইম দিলাম, আর 1 মিনিট, 30 বাজে না, 31-এ শুরু করি আমরা। তাহলে একটু দ্রুত মেনশন করো, ঠিক আছে? আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। আচ্ছা, আমরা বিচ্ছিন্ন চলক, আশা করি অবিচ্ছিন্ন চলক দুইটা জিনিস বুঝতে পারছি। বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন এই দুইটা জিনিস আশা করি কারো কোনো সমস্যা নেই। শুধু মনে রাখবা, যেটা মানে যে সংখ্যাটাকে আমি মানে ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, বা যে সংখ্যাটা মানে দশমিক আকারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়া সম্ভব, যে সংখ্যাটা দশমিক আকারে বৃদ্ধি পাওয়া সম্ভব সেটাকে বলবো অবিচ্ছিন্ন। আর যেটা দশমিক আকারে বৃদ্ধি পাওয়া সম্ভব না, মানে এক সংখ্যার পরে একটা ডাইরেক্ট পূর্ণ সংখ্যা আসবে। এই যে যেমন মানুষের কথা বলতেছি, আমি একটা আছে আর একটা আসবে, এখানে কখনো দেড়টা হবে না, মানে আড়াইটা হবে না, তিনটা হবে না, সাড়ে তিনটা হবে না, সাড়ে পাঁচটা হবে না, এরকম হবে না। কিন্তু আমার বয়স, তাপমাত্রা, ওজন, তারপরে হলো সময়, এগুলা ধীরে ধীরে সেকেন্ড বাড়বে, মিনিট বাড়বে, ঘন্টা বাড়বে, এরকম বাড়বে। ঠিক আছে? এরকম ভাবে বাড়বে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক, এটা একটু ক্লিয়ার হয়েছে। সবাই লেখছো তো? সবাই একটু লেখা আছে না সবার? বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক, ও সরি, এখানে তো লেখি নাই কাকে বলে। ঠিক আছে? তোমরা কাকে বলে একটু লেখে নাও। বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, এটা একটু লেখে নাও তোমরা। এখন আসবো আমরা হলো, কোনো মান যদি আমাদের অবিচ্ছিন্ন অবিন্যস্ত আকারে দেওয়া থাকে, এখন বইটা বের করে লিখতে গেলে টাইম বেশি লাগবে। আমি এখানে মনে করো 10-15টা মান লিখি। ধরো আমি লিখলাম 15, তারপরে লিখলাম 50, তারপরে লিখলাম 60, তারপরে লিখলাম ধরো 12, তারপরে লিখলাম 44, তারপরে লিখলাম 50, 2, 4, 6, তারপরে লিখলাম 55, 1, 2, 3, 4, 5, 6, 7, লেখা নিয়ে গেছি। তোমরা একটু মেনশন করে দিবা তোমার বন্ধুদেরকে তাড়াতাড়ি। আমি কিছু এখানে, এখান থেকে আমরা ডেইলি ক্লাস করান না, ডেইলি ক্লাস, হ্যাঁ ডেইলি ক্লাস হয়, মানে হয় ফিজিক্স হবে, না হয় ম্যাথ হবে, না হয় নোট হবে, কিন্তু ডেইলি ক্লাস হবে এখানে। তারপরে লিখলাম আমরা
দেখো কতগুলো হয়েছে, আমরা এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা হয়েছে, 25টাই দেখ। তারপরে তাহলে মনে করো যে আমাদের এখানে 25টা সংখ্যা এরকম ভাবে দেওয়া আছে, 25টা সংখ্যা দেওয়া আছে, আমাদের বলছে এই চলকগুলা অবিন্যস্ত। দেখো এখানে চলকগুলা কি কোনোভাবে সাজানো আছে, ছোট থেকে বড় বা ছোট থেকে মানে বড় থেকে ছোট, এরকম কোনোভাবে আমি সাজায় দিছি? এটা আমি এরকম ভাবে কোনোভাবে সাজায় দিছি? আমি বললাম যে এটা আমাদের কোনো মানে সিকিউ পরীক্ষার প্রাপ্ত নাম্বার, মানে সিকিউ পরীক্ষার 25 জন মানুষের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। আমাদের এখান থেকে মধ্যক বের করতে বলতে পারে, তারপরে প্রচুরক বের করতে বলতে পারে, অজীব রেখা অঙ্কন করো, তারপরে এই টাইপের যত কোশ্চেন আছে আমি সবই পড়াবো দেখে আমি এক এক করে সব লিখতেছি। আমাদের এখান থেকে অনেক কিছু বের করতে বলতে পারে। তাহলে তোমরা বলো তো এখানে সর্বোচ্চ সংখ্যা কত? তোমরা এখানে থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটা বের করো। সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা আমাকে বলবা, তাড়াতাড়ি বলো। এখানে সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত? এটা কিন্তু বইয়ের ভিতরে নাই, কারণ বইয়েরটা দেখে দেখে লিখলে টাইম বেশি লাগতো, যার কারণে আমি এমনি বানায় লিখলাম। এখানে সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত, তোমরা একটু বের করো। সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা 60, সর্বনিম্ন সংখ্যা 12। তাহলে আমরা লিখবো, সমাধানে চলে আসি এখন। সবই লিখবো আমরা, তোমরা আবার বললো না ভাই এইটা তো এগুলো পড়েন কি জন্য, এগুলো তো সহজ। আমার কথা হলো যে তোমরা এখানে অনেকেই ক্লাস করতেছো, কারো কাছে ত্রিকোণমিতি সহজ, কারো কাছে পরিসংখ্যান সহজ, কারো কাছে এটা সহজ, কারো কাছে ত্রিকোণমিতি শেষ হয়ে গেছে, কারো কাছে পরিসংখ্যান শেষ হয়ে গেছে। এখন যদি আমি বলি, মানে তুমি যদি এসে বলো ভাই পরিসংখ্যান সহজ, সবাই পারে। কেউ যদি এসে বলে ভাই ত্রিকোণমিতি সহজ, ত্রিকোণমিতি সবাই পারে। কেউ যদি এসে বলে ভাই তৃতীয় অধ্যায় সহজ, তৃতীয় অধ্যায় সবাই পারে, তাহলে কিন্তু একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হবে। যার কারণে আমরা সব অধ্যায়ের ক্লাসই নিব, যার কারণে আমরা ধারাবাহিকভাবে সব অধ্যায়ের ক্লাস নিব। এখানে যে অধ্যায় সহজ থাকলেও নিব, কঠিন থাকলেও নিব। তোমরা চেষ্টা করবে এক জায়গায় কন্টিনিউ ভাবে ক্লাস করার জন্য, ঠিক আছে? আসো তাহলে এখানে এখানে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 60। সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা 12। সর্বোচ্চ সংখ্যা এত, সর্বনিম্ন সংখ্যা এত। এখন আমরা নির্ণয় করব পরিসর। এখন আমরা কি নির্ণয় করব? পরিসর। তাহলে আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। পরিসর নির্ণয়ের সূত্র কি? এটাতে কিন্তু এমসিকিউ আসে, আমরা যা পড়াবো সবই কোনো না কোনো ভাবে কাজে লাগবে। তো এখানে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তার মানে এইখানে যেগুলা করানো হইতেছে এখান থেকে এমসিকিউ আসবে, বলা থাকবে একটা সংখ্যা এত হতে হলে পরিসর নির্ণয় করতে বলে। তাহলে আমি এখান থেকে বলতে পারি পরিসর কত হবে? সর্বোচ্চ সংখ্যা কত? 60 মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে আমরা এখান থেকে বের করি সর্বোচ্চ সংখ্যা কত? 60, সর্বনিম্ন সংখ্যা কত? 12 মাইনাস 1 প্লাস 1। তো এখানে 12 থেকে বাদ দিলে কত থাকে? 48 প্লাস 1 ইকুয়াল টু 4 9 49। পরিসর পেলাম কত? 49। পরিসর কত পেলাম আমরা? 49। এটা আমাদের এমসিকিউ আসতে পারে। তাহলে পরিসর নির্ণয় করা শিখলাম আমরা। এখন পরিসর থেকে আমরা বের করা শিখবো শ্রেণীব্যাপ্তি 5 7 10 এরকম হলে আমাদের শ্রেণীর সংখ্যা কত হবে। যদি আমি বললাম এটা শ্রেণী ব্যবধান 10 ধরে পরিসর নির্ণয় করো, কি বললাম? শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। বলছে শ্রেণী ব্যবধান 10 ধরে বা শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা শ্রেণী ব্যবধান 5 ধরবো, শ্রেণী ব্যবধান 5 ধরবো, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। তাহলে আমি লিখি, নিচে কি দেখা যায়? নিচে কি দেখা যায়? হ্যাঁ, নিচে দেখা যায়। তাহলে আমরা লিখলাম শ্রেণী, তোমরা কিন্তু লিখবে এগুলো সব না, কিন্তু আমার এত কিছু লেখার প্রয়োজন পড়তো না। ব্যবধান 5 ধরে
শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা হবে, শ্রেণীর সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর কত? 49। পরিসর কত? 49 ভাগ শ্রেণী ব্যবধান কত ধরছি আমি? 5। শ্রেণী ব্যবধান কত ধরছি আমি? 5। পরিসর কত? 49, শ্রেণী ব্যবধান কত ধরছি? 5। তাহলে আস্তে আস্তে কত? আস্তে আস্তে কত আমাদের 9 পয়েন্ট কত আসে? 9 পয়েন্ট কত আসে? ক্যালকুলেটরটা কই আমার? ওয়েট, ধরো। 9 পয়েন্ট কত আসে আমাদের? 49 ভাগ 9.8 কত আসতেছে? 9.8। 9.8 কার মান? অভিকর্ষ ত্বরণের মান 9.8। কিন্তু আমরা এটাকে কখনোই ভগ্নাংশ আকারে রাখবো না। ভগ্নাংশ আকারে এটা যখন আমি লিখছি, এটা ভগ্নাংশ আকারে আসছে, তার মানে এর পরবর্তী পূর্ণ সংখ্যা যত ছিল তাই নিব। কখনো এর আগের পূর্ণ সংখ্যা নিব না, এর পরবর্তী পূর্ণ সংখ্যা যত ছিল তাই নিব। তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 10। তাহলে এটা ইকুয়াল চিহ্ন না, এটা মূলত এরকম। তার পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 10। তার পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 10। তো আমরা 10 নিয়ে নিলাম, ঠিক আছে? 10 নিয়ে নিলাম। তাহলে 9, এটা কিন্তু ইকুয়াল বলা যাবে না, 9.8 ইকুয়াল কিন্তু 10 না। 9.10 সর্বসম, বা এখানে এটা আমাদের বলতে পারি আমরা প্রায় সমান চিহ্ন। এটা আমাদের যে এটা হলো আমাদের কি 9.8 এর 10 এর কাছাকাছি একটা মান 10, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছো। পরিসর নির্ণয় বুঝতে পারলাম, শ্রেণীর সংখ্যা নির্ণয় বুঝতে পারলাম। এখন সরি, আমার এখানে তার লেখাটা একটু ভুল হয়েছে না, এটা একটা সমান চিহ্ন হবে, একটা ওই চিহ্ন হবে, ঠিক আছে? আসো, তারপরে আমরা এখন বলতে পারি, এখন আমাদের বললো যে এখান থেকে টালি নির্ণয় করতে অথবা গড় নির্ণয় করতে। কি নির্ণয় করতে বললো? বললো আমাকে টালি নির্ণয় করতে অথবা গড় নির্ণয় করতে। টালি অথবা গড় নির্ণয় করব। তাহলে আমরা টালি অথবা গড়, বা আমাদের বললো মধ্যক নির্ণয় করতে বা প্রচুরক নির্ণয় করতে, যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করবো? একটা ছক অঙ্কন করব। কি অঙ্কন করবো? একটা ছক অঙ্কন করব। তাহলে একটা ছক অঙ্কনের জন্য আমরা সারণী তৈরি করব। তাহলে আমরা কি করবো? একটা সারণী তৈরি করব। তাহলে আমরা একটা সারণী তৈরি করে ফেলি। আমরা গড় অঙ্কনটা এখন লিখবো না, আমরা এখন প্রথমে মধ্যক অঙ্কনটা লিখবো। কি কারণে জানো? যেখানে গড় অঙ্কনটা আমার এখানে অত জায়গা নাই, অথবা আমি প্রচুরক নির্ণয়ের জন্য লিখবো, পরবর্তীতে আমি গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করব। এখন আমাদের সারণী হবে কয়টা? এখানে লাগবে 10টা, প্লাস নিচে লাগবে 10টা। 10টা আমাদের মানই থাকবে। একটা মধ্যে আমি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা এইসব লিখবো। একটা মধ্যে আমি শ্রেণী ব্যাপ্তি, তারপরে হলো মধ্যমান, তারপরে হলো টালি, গণসংখ্যা এইসব লিখবো একটা মধ্যে। আমি এইসব লেখার জন্য একটা ঘর রাখবো। আর এখানে লাগবে আরো 10টা, টোটাল 11টা। 1 2 3 4 5 6 7 8। আমার যেহেতু নিচে জায়গা কম, আমি এখানে একটা ঘর নিলাম 9, আমি এখানে একটা ঘর নিলাম 10, তো আমি নিচে আর একটা ঘর নিলাম 11। এখন দেখো আমরা কি কি নিব তার উপরে নির্ভর করবে। এখানে আমাদের 12টা নিলে হয়, নিচে আরেকটা দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই, 12টা দিয়ে দিলাম। তো নিচে আমাদের মোট মানগুলো লেখার জন্য, নিচে মোট মান লেখার প্রয়োজন, ওটা আমরা এইভাবে লিখতে পারি। যাই হোক, তো আমরা লিখবো প্রথমে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এখন যেহেতু আমরা এটাতে কি নির্ণয় করবো? আমরা এটাতে আজকে প্রচুরক নির্ণয় করবো। আজকে আমরা এটাতে কি নির্ণয় করবো? প্রচুরক নির্ণয় করবো আগে, ঠিক আছে? গড় আমাদের একটু বড় ছক লাগবে তো এটার জন্য, যার কারণে আমি এটাতে প্রচুরক নির্ণয় করবো। গড়ের জন্য একটু বড় ছক লাগবে, ঠিক আছে? গড়ের জন্য বড় ছক লাগবে। তো আমরা এখানে তারপরে লিখবো কি? প্রচুরক নির্ণয় করতে কি লাগে? প্রচুরক নির্ণয় করতে লাগে শ্রেণী ব্যাপ্তি আর টালি। তাহলে এখানে হলো টালি, তারপরে কি? গণসংখ্যা, তারপরে কি? গণসংখ্যা, ঠিক আছে? টালি প্লাস গণসংখ্যা গেল। এখন দেখো শ্রেণী ব্যবধান আমরা কত থেকে শুরু করবো? আমার সর্বনিম্ন সংখ্যা ছিল কত? সর্বনিম্ন সংখ্যা ছিল কত? এখন দেখো আমি যদি 12 থেকে 12 5 17 লিখি, 17 5 22 লিখি, এরকম ভাবে যদি লিখি, তাহলে আমাদের একটা অন্যরকমই আসতেছে না? আমাদের একটা দেখো কিরকম মাঝখানে সংখ্যা আসতেছে না? এখানে আমরা যদি এখানে লিখতাম, এটা যদি আমরা লিখি 11 থেকে 15, 16 থেকে 20, দেখো অনেক সুন্দর হইতেছে না লেখাটা? আমি যদি 12 থেকে লিখতাম, আমরা মনে করি যে এখানে যা দেওয়া আছে ওইরকম ভাবে লিখবো না, ওইরকম ভাবে না। আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো যে মানটা নিলে গেলে আমরা ইজিলি অ্যান্সার গুলা বের করতে পারবো বা বসাইতে পারবো, ওই মানটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে কত নিব আমি?
11 থেকে 15 নিলে আমি ইজিলি লিখতে পারি 11 12 13 14 15 5 ঘর, তার মানে 5 ঘর নিলাম, যেহেতু শ্রেণী ব্যবধান 5 ছিল। তো 20, তারপরে কত 21 থেকে কত 25, তারপরে 26 থেকে কত 26 থেকে আমাদের 29। দেখো তো এখানে হইলো কিনা 11 থেকে 15 16 থেকে 20 16 17 18 19 20 5 হয়েছে, তাহলে 21 থেকে 25 26 থেকে 29 30 থেকে এই ঘর দাঁড়াও 16 থেকে 20 26 থেকে 30 হবে এখানে, সরি 30 31 থেকে 35 36 থেকে 40 41 থেকে 45 46 থেকে 50 51 থেকে 55 56 থেকে 60 56 থেকে 60। এই বেসিক তো আলোচনা করছি, বেসিক আলোচনা করছি না আমি, বেসিক আলোচনা করছি না, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক পড়াইছি। তারপরে আসলাম আমাদের এই যে পরিসর নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে, সর্বোচ্চ সংখ্যা লাগবে, সর্বনিম্ন সংখ্যা লাগবে। আমি তো বেসিক থেকে শুরু করতেছি, আমি কিন্তু একটা ম্যাথ এরকম ডাক দেওয়া আছে ওইটা করাইতেছি না, ওইটা করাবো আমি আগে, এইগুলো শিখে আনি তারপরে আমি এগুলো করাবো। আমি কিন্তু বেসিক পড়াই নিতেছি। সর্বোচ্চ সংখ্যা হলো পরিসর নির্ণয় সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। আসলে মূলত এই 1টা আমাদের স্যাররা বলছে, আমাদের যখন পরিসংখ্যান পড়াইছে অনার্সে তখন বলছে 1টার আসলে কোনো প্রয়োজন নেই, আমরা যখন করছি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে 1 ব্যবহার করি নাই, কিন্তু 9 10 বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখে ব্যবহার করবা। তারপরে আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা হবে, মানে আমি শ্রেণী ব্যবধান যত ধরবো, শ্রেণী ব্যবধান এখানে আমি যত ধরবো ওই পরিসরের থেকে তত ভাগ দিয়ে দিব। শ্রেণী ব্যবধান ধরছি 5, যার কারণে পরিসংখ্যান থেকে 5 ভাগ দিছি। যদি বলতো শ্রেণী ব্যবধান 10, তাহলে এই পরিসংখ্যান থেকে 10 ভাগ দিতাম। যদি বলতো শ্রেণী ব্যবধান 6, তাহলে ওই পরিসংখ্যান থেকে 6 ভাগ দিতাম। যদি বলতো শ্রেণী ব্যবধান 15, তাহলে 49 ভাগ 15 লিখতাম। এখন আসো এইটুকু সাজানো আমাদের জন্য একটু কষ্ট হয়, এইটুকু সাজানো আমাদের জন্য একটু কষ্ট হয়। তো আমরা এখানে কি লিখছে কে 26 থেকে 29 30 থেকে 35 কি লিখছো এদিকে দেখো। তো আমরা এখানে আমাদের জন্য একটু কষ্ট হয় কি, কোন জায়গায় আমাদের জন্য এই জায়গায় কষ্ট হয়, কোন জায়গায় আমাদের কষ্ট হয় এখানে টালি নির্ণয় করতে। এখন টালি নির্ণয়ের সময় আমরা দেখবো না 11 থেকে 15 কোন ঘর আছে, এইভাবে খুঁজবো না। এরকম ভাবে 11 থেকে 15 পর্যন্ত কোন কোন ঘরে আছে আমি এটা খুঁজবো না। আমি কি করব, সর্বপ্রথম 15 আছে, 15 কোন ঘরে আছে, এই ঘরে আছে, নিলাম 15। তারপরে 50 কোন ঘরে আছে, 50 আছে আমাদের এই ঘরে, এরকম ভাবে নিব। 60 কোন ঘরে আছে, 60 আমাদের এই ঘরে আছে, নিলাম এই ঘরে। 12 কোন ঘরে আছে, 12 আমাদের এই ঘরে আছে, 12 আমাদের এই ঘরে আছে। 44 কোন ঘরে আছে, 44 খুঁজে খুঁজে বের করব, এই ঘরে 44 আছে, 44 নিলাম। 50 কোন ঘরে আছে, 50 46 থেকে 50 এর ঘরে আছে, নিলাম এই ঘরে। তারপরে কি 55 কোন ঘরে আছে, 55 এই ঘরে আছে, নিলাম এই ঘরে একটাতে। তারপরে কি 43 কোন ঘরে আছে, 43 এই 41 থেকে 45 এর ঘরে আছে, 43 নিলাম। তারপরে 40 কোন ঘরে আছে, 36 থেকে 40 এর ঘরে আছে, নিলাম। আমরা এরকম ভাবে একটা একটা করে যাব, আর একটা একটা করে যদি লিখি, আমরা যদি একটা একটা করে যখন এখান থেকে একটা এক সিরিয়ালে যখন যাব, তাহলে আমার কোশ্চেনের মধ্যে ভুল হবে না। কিন্তু আমি যদি মনে করো যে না আমি একটা একটা করে খুঁজে বের করবো, মানে এখানে 15 কোন ঘরে আছে খুঁজে বের করলাম, বসাইলাম 15। 55 কোন ঘর, মানে এখানে 11 থেকে 15 পর্যন্ত কোন ঘর আছে, 15 আছে, 15 আছে, 12 আছে 2টা। তারপরে এরকম ভাবে যদি আমি খুঁজে বের করতে চাই 3টা, এরকম ভাবে যদি খুঁজে বের করতে চাই তাহলে আমার জন্য কঠিন, তাহলে আমার জন্য কি হবে, কঠিন হবে। কিন্তু তাহলে আমি কিভাবে খুঁজে বের করব, দেখবো 15 কোন ঘরে আছে, 15 এই ঘরে আছে। 50 কোন ঘরে আছে, 50 দেখে এখানে আছে, এখানে দিলাম একটা টালি। 60 কোন ঘরে আছে, 60 দেখে এখানে আছে, তাহলে এখানে একটা টালি দিয়ে দিলাম। 12 কোন ঘরে আছে, দেখি তো 11 থেকে 15 মধ্যে 12 আছে, দিয়ে দিলাম 11 থেকে 15 মধ্যে 12। তারপরে দেখলাম কি 44 কোন ঘরে আছে, খুঁজে খুঁজে দেখলাম 41 থেকে 45 এর মধ্যে তো 44 আছে, দিলাম 41 থেকে 45 এর মধ্যে। তারপরে 50 কোন ঘরে আছে, এই ঘরে আছে, দিলাম এই ঘরে। তারপর 55 কোন ঘরে আছে, এইখানে আছে 55, তাহলে 55 দিলাম। তাহলে আমরা যদি এরকম ভাবে বের করি, হ্যাঁ এরকম ভাবে লিখবা, আমি যেভাবে করালাম এইভাবে লিখবা। তো দেখো তো 2টা 4টা 6টা 8টা লিখছিলাম, 2 4 6, এই আমাদের এখানে কোনটা বাদ বেশি লিখছি দাঁড়াও তো দেখি। এরকম ভাবে তোমাদের সাথে কথা বলতেছি আর লিখতেছি, তো কোনটা কি বেশি লিখছি আমি, দেখো তো
15 আমি আবার লিখি একটু, মনে হয় বেশি লিখছিলাম, সরি আমি আবার একটু লিখি তো, সরি আমরা তোমরা এইভাবে লিখবা, আমি মনে হয় কোনোটা বেশি লিখে ফেলছিলাম, আমি মনে হয় কোনোটা লিখছিলাম বেশি, আমি হয়তো খেয়াল করে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি লিখবো, কোনো কথা বলবো না, বোঝানো হয়ে গেছে। 15 এই ঘরে আছে একটা লিখলাম, 50 60 তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো একটু লিখছিলাম অন্যটায়, 12 44 আমি ওইটুকু বুঝাইলাম, বোঝানোর জন্য একটু টাইম লাগছে আমার, 50 55 43 40 56 22 কই 22 কই, এই ঘরে 22 25 25 কোন ঘরে, 25 কোন ঘরে দেখো তো, এই 25 আমি যে সাইড থেকে এই সাইড থেকে যাই, এখন আর কোনো সমস্যা নেই, আমি এই সাইড থেকেও যাইতে পারবো। 29 29 কই আছে, 29 কই আছে, 29 এখানে আছে 29, 41 কই আছে, 41 এখানে আছে 41 দিলাম, 57 কই আছে, 57 57 55 থেকে 57 57, তারপরে 60 কই আছে, 60 লাস্টের ঘরে আছে দিলাম, তারপরে 33 কই আছে, 33 এই ঘরে আছে, 18 কই আছে, 16 থেকে 20 এর ঘরে আছে, 12 কই আছে, প্রথম ঘরে আছে, 27 কই আছে, 27 27 27 খুঁজে খুঁজে বের করি আমরা, এইখানে আছে 27, তারপর 48 কই আছে, 48 খুঁজে খুঁজে বের করলাম এখানে, 36 কই আছে, 36 36 এইখানে আছে 36, 19 কই আছে, 19 কই আছে দেখি তো, 19 কই, এই 19 কই, 19 কই, এই 19 পেয়ে গেছি, 18 কই আছে, এই 18 পেয়ে গেছি, 21 কই আছে, 21 কই আছে, এই 21 আছে। দেখো সহজ না? এই তোমাদের তো শেষ হবে, আমি তো তোমাদের বুঝাইতেছি আর লিখতেছি, আমি যখন বুঝাইলাম তো কাটলাম, তোমার টাইম লাগবে না? তাহলে কি আমার একটু টাইম লাগবে না? তো আমাকে তো একটু টাইম দিতে হবে, ঠিক আছে না? নাকি আমাকে একটু টাইম দিবা না? হ্যাঁ, এইভাবে করবা, তাহলে সবার মনে থাকবে, এইভাবে করবা এখন থেকে, যে আগে এইভাবে করছিলাম সে তো এইভাবে করবাই, যারা অন্যভাবে করতাও আগে, এখন এইভাবে করবা, মনে থাকবে এটুকু। টালি নির্ণয়ে যেন কারো কোনো ভুল না হয়। তারপরে আসো, তারপরে কি, গণসংখ্যা কত, 3, তারপরে কত 3, তারপরে কত 3, তারপরে কত 2, তারপরে কত 1, তারপরে কত 2, তারপরে কত 3, তারপরে কত 3, তারপরে কত 3, তারপরে কত 1, তারপরে কত 4। তাহলে এখানে মোট কত আসছে, মোট কত আসছে আমাদের, মোট কত আসছে দেখো তো, মোট কত আসছে, 3 6 9 10 11 12 13 14, 14 আর 3 17 20, 20 4 24 25, 25 আসছে সবার, এই মিলছে সবার এইটুকু, মিলছে সবার এইটুকু, এইটুকু মিলছে সবার, এইটুকু মিলছে সবার। এখন দেখো, এখন দেখো আমাদের যদি বলতো যে ভাইয়া আমাদের টালির সাথে গড় নির্ণয় করতে বলছে, আমাদের টালি নির্ণয় করতে বলছে, একই সাথে গড় নির্ণয় করতে বলছে, আমাদের টালি নির্ণয় করতে বলছে, একই সাথে গড় নির্ণয় করতে বলছে, বলতে পারে না এরকম যে টালি মানে আমাদের বলছে 2 নম্বরে পরিসংখ্যান নির্ণয় করে গড় নির্ণয় করো, মানে আমাদের বললো একটা দাগ দিয়ে ডাইরেক্ট গড় নির্ণয় করতে বলছে। গড় যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, এখানে গড় নির্ণয়ের জন্য যে ঘর প্রয়োজন ঘরগুলা লিখে নিব আমরা। এটুকু বুঝতে হবে, এটুকু বুঝতে পারছো সবাই, এতটুকু বুঝতে পারছো সবাই, এতটুকু বুঝতে পারছো সবাই, এতটুকু বুঝতে পারছো সবাই। আমি এখন এগুলা রাখবো না, এগুলা রাখবো না, বোর্ডটা একটু মুছে একটু ছোট করে অন্য অন্য ম্যাথ গুলা করাবো। এখন এটুকু বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝতে পারছো, ওকে থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারলেই তো ভালো লাগে। হ্যাঁ সবাই এগুলা নোট করবা, সবাই নোট করবা, মাস্ট বি নোট করবা। তো আমাদের ধরো এটার ক্ষেত্রেই মানে এই কোশ্চেনটা আমি যেভাবে বের করছি এইভাবে আমাদের বললো গড় নির্ণয় করতে, মানে এইগুলা দিয়ে আমাদের বলছে গড় নির্ণয় করতে, মানে এই টালির থেকে গড় নির্ণয় করতে বলছে। তখন আমাদের কিছু ঘরের প্রয়োজন বেশি পড়বে, তখন আমাদের যে মধ্যমানটা প্রয়োজন, দেখো আমরা কিছু কিছু লেখার ক্ষেত্রে কিছু কিছু জিনিস মানে সিরিয়ালি ভাবে লিখবো, সিরিয়াল ভাবে লিখবো, সিরিয়াল ভাবে লিখবো বলতে দেখো শ্রেণী ব্যাপ্তি এখানে লিখছো, টালি এখানে লিখছো, মধ্যমান এখানে লিখছো, তাহলে দেখতে কিরকম দেখা যায় না? ধরো তোমার এটা টালি সহ তুমি গড় নির্ণয় করতেছো, তখন তুমি ঘরগুলা কিভাবে নিবা, আমি ঘরগুলা লেখা দিয়ে দিই আগে তোমাদের। তখন তুমি লিখবা, তখন তুমি লিখবা যেভাবে
শ্রেণী ব্যাপ্তি ধরো টালি সহ লিখতেছো, মানে টালিটা এই ঘরের মধ্যে আঁকাইতে হবে, তখন তুমি শ্রেণী ব্যাপ্তি লিখলাও, তারপরে এইখানে লিখবা মধ্যমান, এইখানে লিখবা মধ্যমান, এখানে কিন্তু টালি লিখবা না তখন। তারপরে লিখবা টালি, তারপরে লিখবা টালি, তারপরে লিখবা গণসংখ্যা, তারপরে লিখবা গণসংখ্যা, তারপরে লিখবা ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, তারপরে লিখবা ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা, বিচ্যুতি গুণন গণসংখ্যা। বুঝলাম না ভাইয়া, এই প্রচুরক নির্ণয় করি নাই তো, আমি প্রচুরক নির্ণয় করি নাই, আমি সিরিয়ালি করবো সব, আমি গড় নির্ণয় করতেছি আগে, আমি প্রচুরক নির্ণয় করি নাই, এখনো প্রচুরক নির্ণয় করি নাই, আমি বলতেছি আমি তো আমার তো বলবো না যে গণসংখ্যা নির্ণয় করো, এরকম প্রশ্ন দেওয়ার পরে যদি ওইটা দেওয়া থাকে ডাইরেক্ট খ নাম্বারে একটা ভিন্ন প্রশ্ন দিলে, মানে ডাইরেক্ট ঘ নাম্বারে পরিসর নির্ণয় করে টালি নির্ণয় করতে, মানে গড় নির্ণয় করতে বলে, তখন তুমি এই টালিগুলা, তো তাহলে তো তোমার গড় নির্ণয়ের জন্য ঘর পড়বে 6টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ঘর যখন পড়বে তখন তুমি শ্রেণী ব্যাপ্তির পরে কি টালি লিখবা নাকি মধ্যমান লিখবা, এটা বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি যে এখানে মধ্যমানটা আগে লিখবা, শ্রেণী ব্যাপ্তি লেখার পরে মধ্যমান লিখবা, তারপরে টালি লিখবা, তারপরে গণসংখ্যা লিখবা, তারপরে ধাপ বিচ্যুতি লিখবা, তারপরে ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা লিখবা, সিরিয়ালি মেনটেন করবা। সেটা ভাইয়া এটা দেখো তো, তাহলে আমি মানে তোমাদের বোঝানোর জন্য শ্রেণী মধ্যমানটা কি আমরা পরে লিখবো না আগে লিখবো, আগে লিখলে অবশ্যই ভালো দেখা যায়, এই কারণে আমি এটা তোমাদের বুঝাইলাম। আমি এখান থেকে এখন গড় নির্ণয় করব, যার কারণে আমি বললাম ধরো এটা আমি লিখি নাই, মানে এটা আমাদের ধরো আমি ওই যে সাজাইলাম যে না, সাজানোটা এখন সাজাইতেছি, বোর্ডে জায়গা ছিল না দেখে আমি জাস্ট সাজানোটা আগে লিখে নিচ্ছি। তো আমি এখান থেকে কত লিখবো, 11 থেকে 15, তারপরে কি 16 থেকে 20, 21 থেকে 30, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 55 থেকে 60। এখন এইগুলো মুছে দিব আমি, টালি মধ্যমানগুলো টালিগুলো লেখা নেই 1 1 1। আমি এটা লেখার পিছনে টালি তোমরা বলতে পারো ভাই আবার টালি লিখতেছেন কি জন্য, আমি টালি লিখতেছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য যে তোমরা এটা এরকম ভাবে লিখবা, আসলে আমি ওটা যে নির্ণয় করছি ওটা তো বলবে না, ডাইরেক্ট গড় নির্ণয় করতে বলবে। তো যখন ডাইরেক্ট গড় নির্ণয় করতে বলবে তখন তো তোমার এইভাবে করতে হবে, এতগুলা ঘর লাগবে, আর এতগুলা ঘর খাতার মধ্যে লেখার মধ্যে একটা জায়গা তৈরি করে নিতে হবে, এতগুলা ঘর জায়গার মধ্যে মানে খাতার মধ্যে করার জন্য একটা জায়গা তৈরি করে নিতে হবে। তো এখন আমি এটা মুছে দিলাম, এই ছকটা এখন মুছে দিলাম, আমি কিন্তু এখন গড় নির্ণয় করতেছি, এখন আমি গড় নির্ণয় করতেছি। গড় নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে, গড় নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে। তোমরা বলো ভাই একই কথা বারবার বলেন কি জন্য, বলার পেছনেও কারণ আমি জানি যে ছাত্ররা এখানে ভুল করে, আমি ভুল করছি, আমার স্টুডেন্টরা ভুল করে, তোমরা ভুল করবা, যার কারণে আমি আগেই সতর্ক করে দেই, যার কারণে আমি একই কথা অনেকবার বলি যাতে তোমাদের ওই জিনিসগুলোতে ভুল না হয়, বুঝতে পারছো? আমি দেখছি অনেকেই ভুল করছে, অনেকেই ভুল করে, তো এই কারণে আমি একই কথা বারবার বলি। আর এরকম লং ক্লাস কিন্তু আর পাবা না তোমরা, এই যে আজকে যে লং ক্লাসটা করতেছো এরকম লং ক্লাস আর কখনোই পাবা না। শ্রেণী মধ্যমান নির্ণয়, এখান থেকে একটা এমসিকিউ আসে, সবাই মনোযোগ দাও, আমি এমসিকিউ কই থেকে আসে বলে দিতেছি। শ্রেণী মধ্যমান এখান থেকে একটা এমসিকিউ আসে,
এমসিকিউটা কি বলে, ধরো আমাদের বলে দিবে যে 26 থেকে 30 এর ঘরের শ্রেণী মধ্যমান কত, 26 থেকে 30 এর ঘরের শ্রেণী মধ্যমান কত, কি বলবে 26 থেকে 30 এর ঘরে শ্রেণী মধ্যমান কত। তাহলে এখন শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র লেখো, সূত্র লিখবা, ডাইরেক্ট সূত্র আকারে লিখবা, শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র লেখো। এটা কিন্তু এখানে লেখো না, খাতার নিচে লিখবা, আমার জায়গা নাই দেখে কিন্তু আমি এখানে লিখতেছি। শ্রেণী মধ্যমান, আমার জায়গা নাই দেখে কিন্তু এখানে লিখতেছি, নির্ণয় সূত্র। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র কি, শ্রেণীর সর্বোচ্চ বিন্দু মানে শ্রেণীর সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, শ্রেণীর সর্বনিম্ন বিন্দু, শ্রেণীর সর্বোচ্চ মান মাইনাস শ্রেণীর সর্বনিম্ন মান, ভাগ 2, এটা প্লাস হবে মাইনাস হবে না, সরি। তো শ্রেণীর সর্বোচ্চ মান মাইনাস এই কথা বলো না, কমেন্ট করো না, এত কমেন্ট করো না, বোঝার চেষ্টা করো। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র এগুলো লেখা রাখবা, এগুলো এমসিকিউ এর জন্য। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র, শ্রেণীর সর্বোচ্চ মান প্লাস শ্রেণীর সর্বনিম্ন মান ভাগ 2, শ্রেণীর সর্বোচ্চ মান প্লাস শ্রেণীর সর্বনিম্ন মান ভাগ 2। এখন দেখো তাহলে প্রথম শ্রেণী মধ্যমান কত হবে, এখানে সর্বোচ্চ মান কত, 15 প্লাস 11 বা সর্বনিম্ন মান প্লাস সর্বোচ্চ মান একই কথা। তাহলে ভাগ 2 কত আসতেছে দেখো তো, 11 ভাগ 11 কত আসতেছে 6, 26 ভাগ 2 কত আসতেছে 13, কত আসতেছে 13। তাহলে এইখানে শ্রেণী মধ্যমান কত 13, এটার শ্রেণী মধ্যমান কত 13, এটার শ্রেণী মধ্যমান কত আসলো 13, এটার শ্রেণী মধ্যমান 13। যখনই শ্রেণী মধ্যমান 13 পেয়ে গেছো, বাকিগুলোর শ্রেণী মধ্যমান বের করবা, জাস্ট ব্যবধান যোগ করে দিবা, এখানে ব্যবধান কত ছিল, ব্যবধান ছিল 5, তাহলে এখানে শ্রেণী মধ্যমান কত হবে 18, এখানে যোগ করলে কত হবে 23, এখানে যোগ করলে কত হবে 28, এখানে যোগ করলে কত হবে 33, এখানে যোগ করলে কত হবে 38, এখানে যোগ করলে কত হবে 38 5 43, এখানে যোগ করলে কত হবে 48, এখানে যোগ করলে কত হবে 53, এখানে যোগ করলে কত হবে 58, সরি এখানে 56, সরি এখানে 56 হবে। দেখো শ্রেণী মধ্যমান মিলে না দেখে বোঝা গেছে এটা ভুল ছিল আমাদের। তো এইদিকে দেখো, তো আমাদের এইখানে কমপ্লিট। এখন আসবো ধাপ বিচ্যুতিতে। এখন তোমরা অনেকেই বলো ভাইয়া ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আপনি কোন জায়গার মানটাকে, শ্রেণী মধ্যমানটাকে কোন জায়গায় ধরতে বলেন। এই সূত্রটা কিন্তু সবাই মনে রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে লাগবে। এখন তোমরা অনেকেই বলো ভাইয়া এটা কি আমাদের মাঝখান বরাবর নিতে হবে, মানে এ এর মান যে ধরবো এটা কি মাঝখান বরাবর লিখবো, না উপরের দিকে লিখবো, না নিচের দিকে লিখবো। আমি তোমাদের সবসময়ই বলবো তোমরা ঘর গুনা দেখবা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন 10টা আছে। যদি তুমি নাও, ধরো তুমি নিলাও 1 1 2 3 4, তুমি এই ঘরে নিলাও, যদি এই ঘরে শূন্য দাও নিচের ঘরে কি বেশি আসতেছে, আমি বলবো তুমি সবসময় নিচে এক ঘর বেশি রাখবা। যদি কখনো মাঝখান বিলা নাও হয়, এই কি হয়েছে তোমরা এত মেসেজ করো কি জন্য, দেখো এইদিকে দেখো, আমি কথাগুলো আমি প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে বলতেছি, তোমরা শোনার চেষ্টা করো না। এখানে প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই মাইনাস প্লাস আসে ভুল করি, যাতে ভুল না করে আমি এই কারণে বলতেছি কথাগুলা, নয়তো এগুলো বলার দরকার নাই। আমি ম্যাথ করে দিলেই হয়তো, ম্যাথ করে দেওয়া বলতাম বুঝছো, তোমরা বলতাম ইয়েস বুঝতে পারছি, কারণ সবার এগুলো করা আছে। এখন তোমরা যা করছো
তার থেকে যেন ভিন্ন কিছু আমি তোমাদের শিখাইতে পারি, মানে ভিন্ন যেন দুই একটা কথাও যেন তুমি আমার কাছে শিখতে পারো, এই কারণে তোমরা চুপ করে আমার কথাগুলো শুনবা। একটা হইলেও তুমি ভিন্ন কথা পাবা যেগুলো তুমি তোমার কাজে আসবে। হয়তো দেখা গেছে যে তোমার প্রথমে যেটুকু পাইছো ওইটুকুর মধ্যে ভিন্ন কথা পাও নাই, এখন পড়ামো এইটুকুর মধ্যে পাবা। তাই তোমরা কেউ আজে বাজে কমেন্ট করে সময় নষ্ট করবা না, হাই হ্যালো করে সময় নষ্ট করবা না, কোন বোর্ড থেকে পরীক্ষা দিবে এসব বলে সময় নষ্ট করবা না, মানে সময় নষ্ট হয় এরকম কোনো কমেন্টই করবা না। জাস্ট ক্লাসের মধ্যে আমি কি বলে এগুলো দেখার চেষ্টা করো। তার মানে আমি এই শূন্যটা আমি এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও ম্যাথ হবে। আমি যেখানেই দেই না কেন ধাপ বিচ্যুতির ঘরে শূন্য, এখানে দিলেও ম্যাথ হবে, এখানে দিলেও ম্যাথ হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। মানে যে কোনো ঘরে যদি আমি ধাপ বিচ্যুতি শূন্য নেই এবং এটা যদি মধ্যমান থেকে নেই, আমার ম্যাথ হবে, 100% ম্যাথ হবে। কিন্তু আমরা খেয়াল রাখবো যে নিচের দিকে একটা ঘর বেশি রাখবো সবসময়। 1 2 3 4 5, দেখো নিচের দিকে আছে 5 পর্যন্ত, 1 2 3 4 5, নিচের দিকে রাখলাম 5টা, উপরের দিকে রাখলাম 4টা। আমরা কি করি, মাঝখানে না আসলে নিচের দিকে নিয়ে, অথবা অথবা যদি মাঝখানে আসে তারপর আমরা চেষ্টা করবো একটা উপরের দিকে রাখতে, তাতে একটু মানগুলো বড় হবে কিন্তু ম্যাথটা ইজি হবে। দেখো তাহলে এই ঘর বরাবর এই যে এইখানে হবে এর মান, এটা হবে কার মান, এর মান। এখন তুমি বলতে পারো ভাই এটা যে এর মান হবে আমি জানি, এটা আর বলতে হবে না আপনার। তারপরে বলতেছি কি জন্য জানো, আমি সবসময় আমি যে ভুলটা করতাম, ভাইয়া মধ্যমান কি করে বের করলেন বুঝতে পারি নাই, মধ্যমান কি করে বের করলাম বুঝতে পারো নাই, তুমি ক্লাস দেখছো কি, মধ্যমান বের করছি আমরা এইদিকে দেখো, এইখানে বোঝা, এখানে কি দেখা যায় সাইডে, এই নিচে দেখা যেতেছে, ওই তো ঘর তো মোছা দরকার ছিল না। এই সর্বনিম্ন মান সর্বোচ্চ মান যোগ করছি, 11 প্লাস 15 পাইছি কত আমি, 26, ভাগ করছি 2 দ্বারা, মানে দুইটা মান যোগ করছি দেখে 2 দ্বারা ভাগ করছি, আসছে 13। তারপরে বের করছি 20, 20 প্লাস 16, 16 যোগ করছি আসছে আমাদের 36, 2 দ্বারা ভাগ করছি আসছে 18। তারপরে ধরো 21, 21 প্লাস 25, 6 4, 2 দ্বারা ভাগ করছি আসছে আমাদের 23, আসছে কত আমাদের 23, আসছে 23। এখন আমরা যেহেতু শ্রেণী ব্যবধান প্রত্যেক ক্ষেত্রে 5 করে বাড়তেছে, যার কারণে 18 সাথে 5 যোগ করছি, পরের ঘরে মান পাইছি, মানে ব্যবধান যোগ করছি, এটার সাথে 5 যোগ করছি, পরের ঘরে মান পাইছি, এটার সাথে 5 যোগ করছি, পরের ঘরে মান পাইছি, এটার সাথে 5 যোগ করছি, পরের ঘরে মান পাইছি, এটার সাথে 5 যোগ করছি, পরের ঘরে মান পাইছি। শ্রেণী ব্যবধান এটা ছিল বিদায়। এখন এটা আমাদের কি 33 কি এর মান। আমি যে ভুল করতাম বা আমি যাদের ছাত্রদের যে ভুল করতে দেখছি, একটু ভুলটার দিকে খেয়াল করো, কোন ভুলটা হতে পারে এখান থেকে। ছাত্র দ্বারা ভুল করতো, এই এর মানটা অনেক সময় 31 নিত, এর মানটা অনেক সময় 31 নিত, মানে এই শ্রেণী মধ্যমান থেকে যে মানটা পাইছে, নেওয়ার কথা শ্রেণী মধ্যমান থেকে, নিয়ে ফেলতাম আমরা 31 থেকে। এই ভুলটা হয় অনেকের, কার কার হয়েছে একটু বলবা। শ্রেণী মধ্যমান নেওয়ার কথা, নেওয়ার কথা শ্রেণী মধ্যমান থেকে, আমরা নিয়ে ফেলছি শ্রেণীর সর্বনিম্ন সীমা থেকে। এটা কার কার ভুল হয়েছে এটা একটু বলবা। এই ভুলটা কার হয়েছে যে তুমি শ্রেণী মধ্যমান এইখান থেকে না নিয়ে এইখান থেকে নিছো, এরকম কি হয়েছে কোনোবার, এরকম কি হয়েছে কারো কোনোবার? এই ভুলটা হয়, আমার হয়েছে, আমি এই কারণে বললাম। এটা কারো হয়েছে কোনোবার, এটা কারো হয়েছে কোনোবার? 26-এর জায়গায় 16 হবে, 26 কই লিখছি, ও সরি সরি, এখানে 16 হবে, হ্যাঁ মানে এটা বোঝানোর জন্য লিখছিলাম একটু, ঠিক আছে। সাফিয়া সুলতানা, তুমি ক্লাস করতেছো, সম্পূর্ণ ক্লাস করতেছো? এই সাফিয়া সুলতানা কিন্তু তোমাদের বড় আপু, ঠিক আছে। আমার হয়েছে ভাই, আমার হয়েছে, এখন কার হয়েছে কিনা আমি জানি না, তোমাদের হওয়ার কথা আমি জানি, এটা ভুল হয় অনেকের, যার কারণে বললাম এই ভুলটা যেন তোমাদের না হয়, এই ভুলটা যেন না হয় যে শ্রেণী মধ্যমান ব্যতীত তুমি যেন সর্বনিম্ন সীমা থেকে না নেও, শ্রেণী মধ্যমান ব্যতীত যেন তুমি সর্বনিম্ন সীমা থেকে না নেও। তুমি এই জিনিসটা খেয়াল রাখবা যে কোথা থেকে নিতে হবে, এর মান মাস্ট বি খেয়াল রাখবা। এটা ভুল হয় অনেক সময়, অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা হুড়ার জন্য এই ম্যাথটা ভুল করে, 4টা মার্ক কাটা যায়, 4টা মার্ক। চিন্তা করছো কি তুমি?
স্যার 33 এটা কিভাবে লিখছেন? এই 33 শ্রেণী মধ্যমানের ঘরে এটার মান এ ধরবো, আর এই শ্রেণী মধ্যমান বরাবর এই বরাবর এ ধরবো, এই শূন্য ধরবো। আর এটা লেখার নিয়ম আছে, এটা লেখার সুনির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু আমি ওই নিয়মের দিকে যাইতেছি না এখন। দেখবা তোমার বইয়ের মধ্যে শূন্য মানে সূত্র লেখা আছে, সূত্রের দিকে যাইতেছি না এখন। দেখো তাহলে আমি যদি এটার সাথে 1 এর সাথে শূন্য গুণ করি, শূন্য হবে। এই ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা, 4 দুগুণে 8 মাইনাস 8, 3 দুগুণে 6 মাইনাস 6, 3 দুগুণে 6 মাইনাস 6, মাইনাস ছিল সামনে, 3 হককে 3 মাইনাস 3। তারপরে 2 হককে 2, 2 দুগুণে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 4 হককে 4, 4 পাঁচে 20। দেখো এখন আমরা এইগুলারে যদি যোগ করি, এইগুলারে যোগ করলে, এগুলারে যদি যোগ করি তাহলে দেখো কত আসতেছে আমাদের এখানে 9 হবে। এদিকে দেখো এখানে 9 হবে, এখানে কত হবে? 9 হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন সরি কই 9 হবে বুঝলাম না, আমি তোমাদের সাথে সাথে শুরু করছি। এদিকে তো এখন আমরা এগুলা মাইনাসের গুলা যোগ করব, প্লাসের গুলা যোগ করব। 6 6 12, 3 15, 15 আর 8 যোগ করলে কত হয়? 15 আর 8 যোগ করলে 23। তো মাইনাসের আছে 23, মাইনাসের 23, প্লাসের কত আছে? 20 29, 20 আর 4 24, 24 33, 33 আর 6 39, 41, প্লাসের কত? 41। যদি আমরা এটা যোগ করি তাহলে 41 মাইনাস 23, তাহলে কি 4 1 মাইনাস 23, 11 থেকে 3 গেলে থাকবে আমাদের 8, 8 1 যদি দিয়ে দিই তাহলে 3 1 18। তাহলে এখানে মান আসতেছে কত? সামেশন অফ এফ আই ইউআই, সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু আসতেছে কত? 23। সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু আসতেছে কত? 23। এটা আবার গ্রুপে কে পাগলামি শুরু করছে? সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু এই সরি 18, সরি কি উল্টা উল্টা 18। এই তোমরা একটু কমেন্ট কম করো, তোমাদের কমেন্ট দেখতে যায়। থার্ড লাইনে -9 হবে কোথায়? এগুলার ক্ষেত্রে কোনোটাই মাইনাস হবে না। ও সরি, তাহলে তো আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমাদের তাহলে ক্যালকুলেশনে ভুল হয়েছে। 3 তারিখে 9 হবে, বলছি 9 লিখছি। 8 9 17, 8 আর 9 কত? 16 17 20 26 হবে এখানে। তাহলে এখানে তাহলে 26 হবে। এখানে যদি 26 হয় তাহলে এখানে হবে আমাদের 3 কম হবে 15। এখানে আসতেছে কত তাহলে? 41। 11 থেকে 6 গেলে 5 5 11, হ্যাঁ 15 আসতেছে কত? 15। তাহলে এখানে মান আসলো কত? মান আসলো কত? 15। এখানে মান আসছে কত? 15 18 9 ভুল, 18 হবে। এই কই আর কোন কোন জায়গায় ভুল হয় না তো মেবি। 3 হককে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 4 দুগুণে 8 0, 2 হককে 2, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 4 20। আর কোথাও ভুল নেই, আর কোথাও ভুল নেই, আর কোথাও ভুল নেই। এদিকে দেখো এখন এখন আমরা গড় নির্ণয়ের জন্য সূত্র জানি কি? গড় নির্ণয়ের জন্য সূত্রটা কি? গড় নির্ণয়ের জন্য সূত্র হলো আমাদের গড় x bar equal to a plus summation of fi ui by n গুণন h, a plus summation of fi ui by n গুণন h, a plus summation of fi ui by n গুণন h। এখন দেখো আমি দেখো এইখানে 15 কেমনে হয় বলতে, এই যে গুণ করো। দেখো 3 আর 6 যোগ করলে 9, 9 9 যোগ করলে কত হয়? 18, 18 আর 6 যোগ করলে কত হয়? 24, 24 হয়। কি লিখতেছি? 9
আর 8 যোগ করলে 17, না এই যে 3 আর 6 যোগ করলে কত হয় 9, 9 9 কত হয় 18, 18 আর 8 যোগ করলে কত হয় 26। এখানে আমি যোগটা করি তোমাদের বোঝানোর জন্য, কত হয়ে যাচ্ছে 26 মাইনাস 26, আর নিচের গুলো যোগ করো 20 24, 24 আর 9 33, 33, 33 আর 6 39, 39 আর 2 41, তাহলে প্লাসের হলে 41, তাহলে আমরা লিখতে পারি 41 মাইনাস 26, তাহলে কত আসে 11 থেকে 6 গেলে 5 3 1, 15 হলো কই থেকে বুঝতে পারছো এখন 15 কই থেকে হয়েছে বুঝতে পারছো 15 কই থেকে হয়েছে বুঝতে পারছো এখন 15 কই থেকে হয়েছে বুঝতে পারছো সবাই 15 কই থেকে হয়েছে বুঝতে পারছো সবাই। আমি এখানে ম্যাথটা করব, এখানে একটু ঘরটা কাটা দিয়ে গণসংখ্যাটা ওইদিকে লিখে আমি এখানে ম্যাথ করব, এখানে অনেকগুলো জায়গা ফাঁকা আছে। তো এইখানে আমরা গড় x ইকুয়াল টু এর মান x বার ইকুয়াল টু এর মান কত পাইছো দেখো তো, এর মান কত 33 প্লাস সামেশন অফ fi ui কত পাইছো 15, কত পাইছো 15 ভাগ কত n এর মান কতগুলো সংখ্যা ছিল, টোটাল কতগুলো সংখ্যা ছিল, এখানে টোটাল কতগুলো সংখ্যা ছিল n ইকুয়াল টু 25 গুণন শ্রেণী ব্যবধান ছিল 5, তাহলে এখানে আসতেছে 33 প্লাস 5 15 75 ভাগ 25 ইকুয়াল টু আসতেছে 33 প্লাস 25 ভাগ করলে 3 25 75 3, তো ইকুয়াল টু আসতেছে 36। তাহলে গড় কত পাইলাম আমরা গড় -99, গড় -99, আমার তো আসতে আছে 36, তোমার 99 আসলো কই থেকে, তোমার 99 আসলো কই থেকে, এই কার কার 36 আইছে, কার কার 36 আসছে অ্যান্সার, কার কার 36 আসছে অ্যান্সার বলো, কার কার 36 আসছে অ্যান্সার বলো। অনেক টাইম নিয়ে পড়াইলাম, বুঝতে পারতেছো কি, বুঝতে পারছো কি সবাই, একটু বলো ভাইয়াকে। এই 99 কিভাবে আসতেছে, 99 আসলো কেমনে, 99 আসলো কেমনে তোমাদের, 99 কেমনে আসলো তোমাদের, 99 কেমনে আসলো দেখো তো, তোমরা কোন জায়গায় ভুল করছো দেখো তো, এই কোন জায়গায় ভুল করছো তোমরা দেখো তো, অনেক টাইম নিয়ে পড়াইলাম ভাই, যদি বুঝতে না পারো আমি শেষ, অ্যান্সারটা বুঝো নাই। দেখো এই যে গড় নির্ণয়ের সূত্র আমাদের এটা, দেখো গড় নির্ণয়ের সূত্র আমাদের এটা, গড় নির্ণয়ের একটু গাঢ় কালার কলম কোনটা, বর্ণ কালার কলম, গড় নির্ণয়ের সূত্র হলো আমাদের a প্লাস সামেশন অফ fi ui বাই n গুণন h, এটা আমাদের হলো গড় নির্ণয়ের সূত্র, এটা আমাদের গড় নির্ণয়ের সূত্র, এটা গড় নির্ণয়ের সূত্র না, দাঁড়াও আমি আবার দেখি আমার ভুল হতে পারে, যদি ভুল হয়, না ঠিকই তো আছে, আমার সূত্র তো ঠিক আছে, সামেশন অফ fi ui বাই n, আমার তো কোথাও ভুল হওয়ার কথা না, তাহলে তাহলে এর মান দেখো, এই যে এর মান যে আধা ঘন্টা ধরে বুঝাইতেছি, এর মান এই যে এর মান, এর মান কত 33, এর মান কত 33 প্লাস সামেশন অফ fi ui, এই দেখো তো সামেশন অফ fi ui কত পাইছো 15, তাহলে আমি লিখলাম 15 গুণন h এর মান কত পাইছো শ্রেণী ব্যবধান 5, n এর মান কত পাইছো তুমি 25, n এর মান পাইছিলাম 25, তাহলে 33 প্লাস এটার সাথে এটা গুণাকার আছে, মানে এটা এটার সাথে গুণাকার হবে, তাহলে 15 আর 5 গুণ করলে হবে 75 ভাগ 25, তাহলে আসতেছে 33, এখানে এই চিহ্ন দেওয়া যাবে না, সমান চিহ্ন দিতে হবে, প্লাস 75 ভাগ 25 করো দেখবা 3 আসতেছে, এইটা যোগ করলে হয় 36। এই সবার কমপ্লিট হয়েছে, এই দেখো বললাম না যে গড়ও কিন্তু অনেকের ভুল হয় আমাদের, এসএস নিতে হলে নাও, এই এসএস নিতে হবে কারো, এসএস নিবা কেউ, এই স্ক্রিনশট নিবা কেউ, এন এর মান আমাদের ওই যে অবিন্যস্ত উপাত্তগুলো ছিল না, ওইগুলো যখন গুনছিলাম তখন এখানে 25টা ছিল, আর এখানে তুমি গুনো 3 6 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21, 21 আর 4 25, এই যে n এর মান 25। ভাইয়া 15 তো আসে না, -5 আসে। এই 25 আসবে। 20 আর 4 যোগ করলে 24, 24 আর 9 যোগ করলে আসে আমাদের 24 আর 9 যোগ করলে 31, 31 আর 6 যোগ করলে আসে আমাদের 31 আর 6 24, 24 আর 9 যোগ করলে 33, 33 আর 6 যোগ করলে 39, 39 আর হলো 2 আসে 41, 41 হলো প্লাসের মান। কি উল্টাপাল্টা বলো তোমরা, আমি তো মাথা নষ্ট দেখি। এসএস নিবা না, এসএস নিয়ে নাও। প্লাসের আসে 41, মাইনাসের আসে হলো 6 9 15, 15 3 18, 18 আর 6 26, মাইনাসের আসে 26, প্লাসের আসে হলো আমাদের 15 41, 41 থেকে 26 বাদ দিলে হয় আমাদের 15। তোমরা এখনো যদি এই ম্যাথগুলো ভুল করো, এই 15ই হবে, 15 হবে। এসএস ডান। এসএস নেওয়া হয়েছে তোমাদের। অনেক টাইম নিয়ে পড়াইতেছি, যদি বুঝতে না পারো তাহলে আমার এত বড় ক্লাস নেওয়াটাই বৃথা। হ্যাঁ, আমাদের এটা পেইড ব্যাচের ক্লাস, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। ভাবলাম যে পরিসংখ্যানে যদি স্টুডেন্টরা 10 পায়, টিকে যদি 2-3 পায়, 13 মার্ক যদি নিশ্চিত করতে পারে, যার কারণে আমি তোমাদেরকে এটা পড়াইতেছি। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু যেহেতু আমি ভাবলাম যে তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো, তাহলে আমরা এখানে মনে রাখবো গড় নির্ণয়ের জন্য টোটাল আমাদের ঘরের প্রয়োজন 5টা। যদি টালি যদি মানে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা দেওয়া থাকলে আরো 2টা ঘর নিতে হবে। শ্রেণী মধ্যমান, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা, এই 2টা ঘর আমাদের 3টা ঘর অতিরিক্ত নিতে হবে। ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা। আর যদি টালি দেওয়া থাকে, না দেওয়া থাকে, তাহলে আমাদের 6টা ঘর লাগবে। ঘরগুলো মনে রাখবা, 3টা 6টা। আর কোথায় কোনটা লিখবে এটাও মনে রাখবা। কে বলতেছে 18 পাইছো কই? কি এদিকে দেখো, সরি, এটা আমি এখন 17টা মুছে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এইটুকু মুছে ফেললাম, আমি এটুকু মুছে ফেলবো, এটুকু মুছে ফেলবো। আমরা এখন নির্ণয় করব হলো, এখন আমি এটা দিয়ে নির্ণয় করব তোমাদের জন্য। ধরো এরকম একটা ছক দেওয়া থাকবে, ছক থেকে তোমরা নির্ণয় করবে এখন হলো মধ্যমান। শ্রেণী মধ্যমান নির্ণয় করা শিখবো আমরা। মধ্যমান, সরি, মধ্যমান, মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করার জন্য আমার আরেকটা ঘরের প্রয়োজন পড়বে। আরেকটা ঘরের কি প্রয়োজন পড়বে, কি ঘর প্রয়োজন পড়বে? ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের জন্য আমার একটা ঘর প্রয়োজন। আজান না, আজকে অনেক টাইম হয়েছে। আচ্ছা, তোমরা যেহেতু বলছো অনেক টাইম হচ্ছে, তো আচ্ছা, তোমরা যেহেতু বলতেছো, তো আজকে অনেক টাইম হলো। ভাই, এই ম্যাথ শেষ হয়েছে। এইখানে এই ম্যাথ দিয়ে অনেকগুলো ম্যাথ করা যায়। সো কালকে আমরা তাহলে অন্য একটা ম্যাথ দিয়ে করবো। কালকে আমরা তাহলে, এই সাফিয়া তুমি পড়তেছো, আমি তো অবাক। তোমার আইসিটি ক্লাস পড়তে হবে কিছুদিন পরে। না, ম্যাথ অলওয়েজ শেষ, আজকে শেষ দিয়ে দেন না। এখানে আমাদের মধ্যক প্রচুরক যে এটা দিয়ে করতে হবে এরকম না। আমি মধ্যক পড়াবো, প্রচুরক, প্রচুরক নির্ণয় শিখবো আমরা। তারপরে আয়তলেখ শিখবো, তারপরে অজীব রেখা শিখবো, তারপরে বহুভুজ শিখবো, ভুজ শিখবো। আর আমাদের মধ্যক প্রচুরক 3টা 5টা জিনিস বাদ আছে। আর 5টা জিনিস, তাহলে 2টা ক্লাস লাগবে।
2টা ক্লাস লাগবে, মধ্যক প্রচুরকের জন্য 1 ক্লাস, আয়ত লেখো। 3টা জিনিস একদিনে পড়াবো আর এই 2টা জিনিস একদিন পড়াবো, ঠিক আছে? হ্যাঁ, আজকের মধ্যে এখানে শেষ করি, আজকের মধ্যে এখানে শেষ। হ্যাঁ, সবকিছু একদিনে শেষ করা সম্ভব? তো সবাই ভালো থেকো নাকি? আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব, একটু শেষ করব। তো তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? একটু জানাও ভাইয়াকে। তোমরা কি সব বুঝতে পারছো? এখন আইসিটি ক্লাস কবে শুরু করি? এটা তো আসলে এসএসসি 25 ব্যাচের টেস্ট পরীক্ষা কিছুদিন পর, ওদের তো একটু টাইম বেশি দিতে হইতেছে। তারপর ওদের আমি অনেক ক্লাস নিতে পারতেছি না, যেমন কেমিস্ট্রি ক্লাস নিতে পারতেছি না বা অন্য অন্য ক্লাস নিতে পারতেছি না। সি ইউ টুমোরো, দেখা হবে টুমোরো, আগামীকাল। আগামীকাল বলতে বুধবার, আগামী বুধবার তোমাদের ক্লাস। ইজিলি বুঝতে পারছো? থ্যাংক ইউ। একটু টাইম নিয়ে পড়াইলে বুঝতে পারবো ইজিলি, কিন্তু আমি খুব তাড়াহুড়া করতাম, আর তাড়াহুড়া করবো না। তো আমাদের কি করতে হবে এখন? সোমবার বুধবার, বুধবার রাত 9টায়। এই চার্জ শেষ, এখন চার্জ দাও। সবাই বুঝতে পারছো? আগামী ক্লাস বুধবার রাত 9টায়, বুধবার রাত 9টায়। যার ফোনের চার্জ শেষ সে ফোন চার্জ দাও। আরে ভাই, ও আইসিটি হলো, ও হলো ইন্টারের। সাফিয়া সাফিয়া সুলতান হলো ইন্টার ফার্স্ট ইয়ার। সো এই কারণে ও বলতেছে আইসিটির কথা। তোমাদের আইসিটি পড়তে হয় না, দেখবা ইন্টারে যে আইসিটি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শেষ করে দেই এখন আমরা। একদিন 1 ঘন্টা আইসিটি ক্লাস করাবো। স্টুডেন্ট নাই তো, ইন্টারের তো স্টুডেন্ট নাই, স্টুডেন্ট খুঁজে খুঁজে বের করতে হবে। কারণ 8-10 জন নিয়ে ক্লাস করাই তো মন চাবো না। পড়াবো, ইনশাল্লাহ পড়াবো। আমি বলছি যেহেতু তোমাদের আইসিটি সপ্তাহে একদিন বলতে শুক্রবারে পড়াইতে পারি, তাহলে শুক্রবারে দেখি খুঁজে একদিন টাইম পাইলে শুক্রবারে একদিন আইসিটি 3য় অধ্যায় শুরু করলাম। একদিনেই মোটামুটি অনেক কিছু শেষ করে দেওয়া যাবে আইসিটির। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী দিন তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।